ডার্ক অফ ভয়েসে আমরা অনেক ধরনের উদ্বেগজনক ভৌতিক ঘটনা প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখি ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে। গল্পকার রোমাঞ্চকর প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন। দ্য ডার্ক অফ ভয়েস কোনো প্রকার কুসংস্কারকে প্রচার করার জন্য নয়। আমরা আশা করব দ্য ডার্ক অফ ভয়েসের শ্রোতারাও কুসংস্কার মুক্ত হয়ে এই গল্পগুলি গ্রহণ করবেন। হ্যালো, আমি অভিক। আজকের নিবেদন স্বপ্ন। এ কি, আমি কোথায়? চারিপাশে তো কালো অন্ধকার কেন? হঠাৎ ল্যাম্পের আলোয় কে যেন আমার দিকে আসছে। এত গভীর ঘন কালো অন্ধকার রাতে দূর থেকে ল্যাম্পের আলোটাকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত চোখ যেন ভাসতে ভাসতে আমার দিকে আসছে। কিছুটা আসতেই বোঝা গেল ওটা ল্যাম্পের মতনই বোধ হচ্ছে। এত নিকষ কালো অন্ধকার রাত যে ঠিক ঠাহর করা যাচ্ছে না। হঠাৎই চোখে কিছু পড়াই এত জোরে চিৎকার করি যে সেটা নিজের কানেই সহ্য করতে পারি না। চোখ খুলে দেখি ল্যাম্পটা উধাও। এত নিকষ কালো অন্ধকারে ল্যাম্পটিকে খোঁজার জন্য হাত পা এগিয়ে ধীরে ধীরে ল্যাম্পটিকে খুঁজতে লাগলাম আলোর আশায়। হঠাৎ কিসে যেন আমার পা লাগে। বেশ নরমও মনে হচ্ছিল। গভীর অন্ধকারে জিনিসটি তুলে মনে হচ্ছিল এত নরম। এটা কি ল্যাম্প নাকি অন্য কিছু? হঠাৎই জিনিসটা নড়ে উঠল আর আমার হাতটা ধরে টানতে টানতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ঘন অন্ধকারের মধ্য দিয়ে নিয়ে যেতে লাগলো। তখন আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎই দূর থেকে শব্দ এলো, কিরে বাবু, ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো, মামাবাড়ি যাবি না? তখন মায়ের ওই বকুনিও যেন অমৃতের মতোই লাগছিল। ঘুম থেকে উঠে আমি বাথরুমে ঢুকে স্নান খাওয়া দাওয়া করে কাজ সেরে মামাবাড়ির উদ্দেশ্যে বের হলাম। গাড়ি ধরে সিটের পাশে বসে থাকা অজানা অপরিচিত প্যাসেঞ্জারের সঙ্গে চুটিয়ে গল্প করতে করতে কখন যে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তা নিজেও জানি না। শিমুলতলা থেকে মামাবাড়ি বেশ দূরে। ও, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। শিমুলতলা থেকে কোনো গাড়ি ঘোড়া চলে না। যেতে হলে একটাই উপায়, হেঁটে না হলে গরুর গাড়ি করে। অনেক বছর হয়ে গেছে আমি মামাবাড়িতে যাইনি। না যাওয়ারও কারণ আছে। অত প্রত্যন্ত গ্রামে কে বা যাবে? ওখানে না আছে ইলেকট্রিক, না আছে আলো। সন্ধ্যা হলেই যেন পুরো গ্রামটা অন্ধকারে ডুবে যেত। সে এমন সেমন অন্ধকার নয়, পুরো গ্রামে আলোর একটা ছটাও দেখা বিরল। ঠিক এই কারণেই মামাবাড়িতে আসা হয় না। হ্যালো, আমি অভয়। ঘটনাটা আমার সাথেই ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার নাম অভয় হলে হবে কি? আমি তার ঠিক বিপরীত। মানে আমি অন্ধকারে কাতর। ঠিক এই কারণেই আমার বন্ধুরা আমাকে অভয় থেকে ভিতুরাম বলে ডাকত। তাতে এখন আমার কোনো আর মাথা ব্যথা নেই। প্রথমে প্রথমে আমার খারাপ লাগলেও পরে সব সয়ে যায়। অনেক বছর পর গরুর গাড়ি করে মামার বাড়ি যাচ্ছি। সে এক আলাদাই মজা। যে উঠবে না সেই মজাটা আর বুঝবে না। চারিদিকে সবুজ, আর সবুজ পরিবেশ বেশ মনোরম। কয়েক বছর পর ঘুরতে আসা গ্রামে ভালো তো লাগবেই। পরিবেশ যেন মিষ্টি, ঠান্ডা ও পরিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ। কেনই বা হবে না? এখানে তো আর গাড়ি ঘোড়া চলে না। যদিও বা কেউ চালাতে চায়, কিভাবে চালাবে? রাস্তার যা অবস্থা। গরুর গাড়ি ধীরে ধীরে চলছে, তাই গরুর গাড়ির চালক গরুর পিঠে লাঠি দিয়ে ঘা মারতে মারতে আর বলতে লাগলো, হেট হেট, চল চল।
কিন্তু গরুর পিঠে ঘা মারাটা আমার আর ভালো লাগলো না। কিন্তু কিছুই বলতেও পারছি না। তাহলে যদি গরুর গাড়ি থেকে নামিয়ে দেয়, তাই আর কিছু বললাম না। কিছু দূর যেতেই বটবৃক্ষের নিচ দিয়ে যেতেই মনে হলো এই ঝলসানো গরমে শরীরটা ও মনটা যেন জুড়িয়ে গেল। ঠিক করলাম বাড়ি ফেরার আগে ওই বটবৃক্ষের নিচে এসে মনটা আরও জুড়াবো। ওই বটগাছের নিচে ছিল বাবা ভোলানাথের মন্দির, তবে সিমেন্টের না। ওটা একটি পাথরে সিঁদুর দিয়ে ঢাকা বাবার অদ্ভুত জাগ্রত মন্দির। তবে এটারও একটি কাহিনী আছে, সেটা না হয় পরেই বলবো। গরুর গাড়ি থেকে নামতেই পা পড়ল কাদায়। আমি ঠিক বিরক্তির সাথে বললাম, ধুর ধুর, ভাল লাগে না। কালকে রাত্রিবেলা কেন যে বৃষ্টি হলো, আর আজকে টানা রৌদ্র। ধুর, ভাল লাগে না। কাদার সমুদ্র পেরোতে পেরোতে মামাবাড়ির দুয়ারে এসে পৌঁছালাম। এসে বললাম, মামা, ও মামা, কোথায় তুমি? আমি অভয়, কখন থেকে ডাকছি। বাড়ির ভেতর থেকে শব্দ হলো, কে? অভয়? অভয়, তুই আসছিস বাবা? আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভেতরে ঢুকে দেখি দাদি। দাদি বলছে, কতদিন পর দেখলাম বাবা, কেমন আছিস বাবা? আমি বললাম, আমি ভালো আছি দাদি, তুমি কেমন আছো? আর কেমন থাকবো, ভগবান যেরকম রেখেছে, কিন্তু পায়ের ব্যথাটা একটু বেশি। আমি স্বার্থপরভাবে জিজ্ঞাসা করলাম, মামা কোথায় দাদি? দাদি বলল, তোর মামা দেখ, কোথাও আশেপাশে আছে। সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বেরিয়ে কাদার সমুদ্র পার হতে হতে মামাকে খুঁজছি, আর মনে মনে ভাবছি, মামা যে গেল কোথায়। ভাবতে ভাবতেই আমি চমকে উঠে দেখি মামা আমার সামনে এসে দাঁড়িয়ে। তখন মামাকে কিছু বলতেই যাব, তার আগে মামা বলে উঠল, কতদিন পর তোকে দেখছি, তুই কেমন আছিস? আমি দেখছি তুই আরো পাতলা হয়ে গেছিস। মামা বেশ হাসির সঙ্গে সঙ্গে বলল, এবার তোকে মোটা করেই পাঠাবো। ঠিক আছে, এখন তো বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে পেট পুজো করলাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, সেটা কেউই বুঝতে পারিনি। তাই মামা অনেক ভয়ের সাথে বলল, তাড়াতাড়ি শুয়ে পড়, বাতিটা নিভিয়ে দে। আমি বললাম, তোমরা খাবা না? না, খাবো না। হঠাৎই মামা বলে উঠল, খাওয়া আগে না প্রাণ আগে। মামা সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে বলল, ভুল করেও বাতিটা জ্বালাবি না, আর বাড়ি থেকে বের হবি না। সেই রাতটা কোনোভাবে কাটল অজানা প্রশ্নে। ব্যতিক্রমভাবে পরের দিন সব ভুলে গেলাম সেই রাতের কথাটা। পরের দিন পেট পুড়ে খাসির মাংস, ফ্রাইড রাইস আর অনেক কিছু পেট পুড়ে খেলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল, আর আমি সেই দিন রাতে ঘটা ঘটনার কথা পুরোপুরি ভুলে গেলাম। সেই দিন সন্ধ্যার আগে আগে বেরোই ওই বটবৃক্ষের উদ্দেশ্যে, কাউকে না জানিয়ে। সন্ধ্যার আগে আগে বলতে ওই ঠিক 3টা হবে হয়তো। তখন ঠিক 5টায় সন্ধ্যা লেগে যেত। সেই দিন ছিল প্রচণ্ড গরম, তাই বটবৃক্ষের নিচে আরাম করবার জন্য যাত্রা শুরু করি। এত গরমে যে বৃক্ষের নিচে পৌঁছতে পৌঁছতে আমি ঘেমে পুরো ভিজে গেছি। বাঁশের তৈরি মাচায় শুয়ে কখন যে সন্ধ্যা লেগে গেছিল তা জানি না। হঠাৎ ঘুম থেকে উঠে চারিদিকে দেখি ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার। আমি ভয় পেয়ে যাই, এখন কি হবে, কি করে আমি বাড়ি পৌঁছবো এই অন্ধকারে। তখন এই সব চিন্তা আমার মাথায় আসে, আরও দেরি হয়ে যায়। তাই আর কোনো চিন্তা না করে রাম রাম বলতে বলতে মামা বাড়ির দিকে যাই। কোথায় যাব ঠিক বুঝতে পারছি না। একদম সোজা পথে রওনা দিলাম। কিছু দূর যেতেই আমার মনে হলো কেউ পিছন পিছন আসছে। তখন আমি ভয়ে ভয়ে বললাম, কে কে ওখানে?
কে? হঠাৎ কিছু দূর থেকে মনে হলো একটা লণ্ঠন হাতে কেউ যেন আমার দিকে আসছে। লণ্ঠনের আলো যেন জ্বলন্ত চোখ। ওই চোখ ঘন অন্ধকার ঠেলে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎই আমার চোখে কিছু পড়াতেই আমি প্রাণ ছেড়ে চিৎকার করে উঠি, যা নিজের কানেও অসহ্যকর। একটু আরাম পেতেই চোখ খুলে দেখি কেউ নেই আমার সামনে। তখন আমার একটু খটকা লেগেছিল, কিন্তু ওসবে পাত্তা না দিয়ে লণ্ঠন খুঁজতে আলোর আশায় অন্ধকারের মধ্যে নরম কিছু আমার পায়ে অনুভব হলো। তাই হাতে নিয়ে বুঝলাম ওটা লণ্ঠন না, ওটা অন্য কিছু। কেন বা জানি না আমার হৃদয় যেন লাফাতে শুরু করলো। হঠাৎ নরম জিনিস নড়ে চড়ে উঠে আমার হাত ধরে টানতে টানতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ঘন অন্ধকারের মধ্য দিয়ে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। আমি কোনোভাবে জয় শ্রীরাম বলে সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়িয়ে প্রাণপণে দৌড়তে দৌড়তে লাগলাম। আমি ছুটছি, কানের পাশে শুনতে পেলাম, তুই কোথায় পালাবি? আমি তোর পিছু ছাড়ব না। চিৎকার করতেই আমি যেন কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে আমাকে নাকি ভোলে বাবা মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে। এক গ্রামবাসী সবাইকে জানায়। মামা খবরটা পেয়ে ছুটে এসে আমাকে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসে এবং একটা তান্ত্রিকও আসে। চেতনা আসতেই তান্ত্রিক পঞ্চধাতুর জল দিয়ে বলে, তোর স্বপ্ন আর ফলবে না। আমি অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, এটা তো আমি কাউকে বলিনি, আর এটা আমি স্বপ্নে দেখেছিলাম। তা তো আমার মনেই ছিল না। তাহলে ইনি কিভাবে জানলেন? এই ভেবে মুখ তুলতেই আমি দেখি কোথাও সাধু বাবা নেই। আমি মামাকে জিজ্ঞাসা করি, সাধু বাবা কই? মামা অবাক হয়ে বলে, কি বলছিস? সাধু বাবা কোথা থেকে আসবে? এই সব শোনায় আমি আর কাউকে কিছু বলিনি। পরের দিন আমি সোজা বাড়ি ফিরে যাই। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো, তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।